হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো ফ্রেন্ডস, তোমাদের আর বেশি দিন বাকি নেই, 26 তারিখ তো এসেই গেছে। তো যে কটা দিন বাকি আছে সেই কটা দিন চেষ্টা করছি যে কিভাবে তোমাদের আরও ম্যাথে ইমপ্রুভ করা যায়, আর যারা ম্যাথে উইক আছে তাদেরকে কিভাবে একটু হেল্প করা যায়। তো ফ্রেন্ডস দেখো, আর হ্যাঁ, আর বলছি যারা প্রিলিমস পাস করবে তাদের আমি গ্যারান্টি দিচ্ছি তারা মেনের প্রিপারেশানটা আমার সাথে নাও। আমি কথা দিচ্ছি তোমরা 100-এর ভিতরে 100 পাবেই ম্যাথে। তো ফ্রেন্ডস দেখো, আজকে আমরা কিছু অঙ্ক করব, ইম্পর্টেন্ট অঙ্ক। আর যারা ম্যাথে একদম উইক তাদের বলবো তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা একদম এক্সাম ওরিয়েন্টেড অঙ্কগুলো কিন্তু আজকে করাবো। তো ফ্রেন্ডস, আমাদের প্রথম অঙ্কটা কী বলছে দেখো, 24×67 এর পাওয়ার কত 135 ইন্টু 34 পাওয়ার কত 72 এর একক স্থানীয় মান নির্ণয় করো। তো দেখো ফ্রেন্ডস, যখন এরকম একক স্থানীয় অঙ্কের মান নির্ণয় করতে হলো তখন আমরা কী করব, তখন দেখো আমরা করবো যে এই ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটা আছে না, এই সংখ্যাটাকে আমরা ধরবো। দেখো এখানে 7 আছে, তো 7-এর পাওয়ারটা আমরা বিবেচনা করবো 135কে, তাহলে আমরা এটাকে লিখলাম 7⁻135। আর কোনো সংখ্যাকে ভাবার দরকার নেই। দেখো এর ভিতরে কি আছে 34, তাহলে আমরা একক স্থানীয় সংখ্যাটাকেই অ্যাটাক করব, তাহলে 4⁻72। তো একটা জিনিস দেখো, যখন এরকম একক স্থানীয় মান বের করবে তখন 7-এর পাওয়ার যেটা থাকবে সেটাকে সবসময় 4 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা পাবে সেই ভাগশেষটাকে কি করবে 7-এর পাওয়ার করবে, 7-এর পাওয়ার করে যেটা পাবে তার একক স্থানীয় অঙ্কটা নিতে হবে। তো দেখো এখানে 135, তো 135কে আমি 4 দিয়ে ভাগ করবো। তো পুরো 135কে 4 দিয়ে ভাগ করার দরকার নেই। যখন এরকম 7-এর পাওয়ার পাবে তাকে সবসময় 4 দিয়ে লাস্টের দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করবে। তাহলে 35কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে এর রিমাইন্ডার কত বাঁচবে, 4×8=32, তাহলে থাকছে কত 3। তাহলে এই 3 কিন্তু 7-এর পাওয়ার হয়ে গেল। এবারে দেখো, যখন 4-এর পাওয়ার যখন জোড় সংখ্যা থাকবে তখন 4-এর ইউনিট ডিজিট কী হয়ে যাবে, তখন 4-এর ইউনিট ডিজিট কিন্তু সবসময় 6 হয়ে যাবে। কেন হচ্ছে দেখো, 4-এর পাওয়ার 1 মানে কি, 4-এর পাওয়ার 1 মানে 4, 4-এর পাওয়ার 2 মানে কি, 4-এর পাওয়ার 2 মানে হচ্ছে 16। তাহলে দেখো 4-এর পাওয়ার 1 তখন কি 4 নিজেই হচ্ছে ওর এককের সংখ্যা, 4-এর পাওয়ার যখন 2 তখন এককের সংখ্যা কত 6। তাহলে যখনই 4-এর পাওয়ার দেখবে ইভেন নাম্বার বা জোড় সংখ্যা তখন ও চোখ বন্ধ করে বসিয়ে দেবে কি 4-এর ইউনিট ডিজিট কত হয়ে যাবে, 4-এর পাওয়ারের ইউনিট ডিজিট হয়ে যাবে কিন্তু 6। এবারে দেখো 7-এর পাওয়ার 3 মানে কি লিখতে পারি আমরা, 7×7=49, 49 ইন্টু 7 মানে কত 7×9=63, 3। তাহলে দেখো আর আমাদের দরকার নেই, আমাদের ইউনিট ডিজিট পেয়ে গেছে। তো দেখো এই 49কে 7 দিয়ে গুণ করলে তার ইউনিট ডিজিট কত হবে 3 হবে, আর গুণ করার দরকার নেই। তাহলে আমরা কী পেয়ে গেলাম, এখান থেকে ইউনিট ডিজিট পেলাম 3, এখান থেকে পেলাম 6, তাহলে গুণ করলে কত পাবো 18। তাহলে আমাদের ইউনিট ডিজিট আলটিমেটলি কত হচ্ছে 8। তাহলে এই যে একক স্থানীয় কত হবে 8 হবে। কিন্তু তোমরা দেখবে এই সংখ্যাগুলো গুণ করে বাড়িতে মিলিয়ে দেখবে একক স্থানীয় সংখ্যা কত আসবে 8 আসবে। তো এটাই ছিল এর অঙ্ক। তো আমি আরেকবার বলছি, দেখো যখনই তোমরা এরকম ব্র্যাকেটের ভিতরে দেখবে ইউনিট ডিজিট আছে 7 আর এর পাওয়ার আছে তখন 7টাকে ধরবে। তো ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যা থাকবে, কোনো একটা সংখ্যা দেওয়া থাকলে তার একক স্থানীয় যে সংখ্যাটি পাবে তাকে সবসময় অ্যাটাক করবে। তো এখানে দেখো 7 আছে, আমরা 7 দিলাম, তো পাওয়ারটাকে এখানে রেখে দিলাম। তো এখানে দেখো এই যে ব্র্যাকেটের ভিতরে কী আছে ইউনিট ডিজিট আছে 4, তো 4টাকে রাখলাম, রেখে 4-এর পাওয়ার 72 লিখে দিলাম। এবারে যখন 7-এর যে পাওয়ারটা পাবে সবসময় কী করবে, লাস্টের দুটো সংখ্যা নেবে, সেই সংখ্যাটাকে কী করবে 4 দিয়ে ভাগ করবে, ভাগ করে যে ভাগশেষটা থাকবে সেটাকে সবসময় 7-এর পাওয়ারে রাখবে, পাওয়ারে রেখে ক্যালকুলেশন করে যে ইউনিট ডিজিট পাবে সেটাকে এখানে রেখে দেবে। এবারে দেখো 4-এর পাওয়ার বিজোড় হলে সবসময় 4 ইউনিট ডিজিট হবে, 4-এর পাওয়ার জোড় সংখ্যা হলে 6 কী হবে 6 সবসময় ইউনিট ডিজিট হবে। তো এখানে দেখো এখানে 4-এর পাওয়ার জোড় সংখ্যা, তাহলে 4-এর ইউনিট ডিজিট ইউনিট ডিজিটটা কত হয়ে যাবে 6 হবে। তাহলে দেখো এখান থেকে 3 পেলাম, এখান থেকে 6 পেলাম, তাহলে 3×6=18। তাহলে এই সংখ্যাটা ইউনিট ডিজিট কত, একক স্থানীয় অঙ্ক 8। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো ফ্রেন্ডস 2-এর অঙ্কটা কী বলছে দেখো, কিছু ভগ্নাংশ দেওয়া আছে, বলছে এর লসাগু নির্ণয় করো। যখন এরকম ভগ্নাংশ দেওয়া থাকবে আর লসাগু গসাগু নির্ণয় করতে বলবে তখন কি করবে, দেখো এখানে লসাগু বলেছে বলে কি আমরা উপরেরগুলোর লসাগু করব আর নিচেরগুলোর কি গসাগু করব। তাহলে লসাগু ইকুয়াল টু কী হবে, লসাগু ইকুয়াল টু হবে কিন্তু এই যে ওপরের যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটার কিন্তু আমরা কি গসাগু করব। তো দেখো 5, 2 আর 4-এর কি লসাগু কি, তো আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বের করতে পারি, আমরা ফ্যাক্টর নির্ণয় করে বের করতে পারি। তো দেখো এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 5, 1, 2, তো আবার যাচ্ছে 2 বার 5,
1 1, তাহলে দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে ওপরে কত থাকছে লসাগু 20। নিচে দেখো, নিচে হচ্ছে গসাগু বের করতে হবে। তো গসাগু বের করার নিয়ম কি, দেখো এই যে সংখ্যাগুলো আছে 3 6 9 27, এর ভিতরে সবথেকে মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো এদের ভিতরে দেখতে হবে সবথেকে কমন নাম্বার কোনটি আছে সবথেকে বড়। তো এদের ভিতরে দেখো সবথেকে বড় কমন নাম্বার তোমরা পেয়ে যাবে কিন্তু 3। তো দেখো 3 6 9 27 গসাগু কত 3, তাহলে লসাগু ইকুয়াল টু কত হবে 20/3, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে যখন এরকম ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে বলবে তখন কি করবে, তখন উপরের যে সংখ্যাগুলো আছে তাদের লসাগু নির্ণয় করবে আর নিচের সংখ্যাগুলো গসাগু নির্ণয় করবে, করে যেটা পাবে সেটা হচ্ছে অ্যান্সার। তো ফ্রেন্ডস 3 দাগের অঙ্কটা কী বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু 2 হলে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। তাহলে যদি দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে এবং তাদের গসাগু দেওয়া থাকে তাহলে লসাগু বের করার ফর্মুলা দেখো, লসাগু ইকুয়াল টু কী হয়ে যাবে, লসাগু ইকুয়াল টু 2 ইন্টু, যখন দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে এবং তাদের গসাগু দেওয়া থাকবে তাহলে লসাগু কী হবে, লসাগু ইকুয়াল টু গসাগু ইন্টু অনুপাত দ্বয়ের গুণফল। তাহলে গসাগু কত 2, অনুপাত কত 4, আর একটা অনুপাত কত 5, তাহলে 4 এ 5 20, 20 দুগুণে 40, তাহলে এটাই হচ্ছে লসাগু। তাহলে দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকলে আর গসাগু দেওয়া থাকলে কী হবে, লসাগু ইকুয়াল টু গসাগু ইন্টু অনুপাত দ্বয়ের গুণফল, এটাই হচ্ছে লসাগু বের করার ফর্মুলা। দেখো 4 দাগের অঙ্কটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দেওয়া আছে। তো এই ধরনের অঙ্ক আসলে তোমরা কি করবে, তোমরা সবসময় রাইট সাইড থেকে করবে। তো এখানে দেখো, এখানে 9 এর স্কোয়ার রুট আছে, তো 9 এর স্কোয়ার রুট যদি আমরা নিই তাহলে কি হবে, এটাকে ক্যালকুলেশন করলে কী পাবো 3 পাবো। তাহলে দেখো এটাকে আমরা 3 পেলাম, তাহলে 3টা কী হবে 19 থেকে 3টা বিয়োগ হয়ে যাবে, তাহলে 19 থেকে 3 বিয়োগ হলে কত পাবো 16। তাহলে দেখো 16 এর স্কোয়ার রুট মানে কি, 16 এর স্কোয়ার রুট মানে 4। তাহলে দেখো এর আগে কী ছিল 12, এটা ছিল এইভাবে ছিল, তাহলে 16 এর স্কোয়ার রুট মানে 4, তাহলে 12 প্লাস 4 এটার স্কোয়ার রুট হয়ে যাবে, সামনে কি আছে 29 মাইনাস। তো দেখো 12 আর 4 কত 16, এইভাবে আছে। তো দেখো 16 এর স্কোয়ার রুট নিলে কী হবে 4 পাবো আমরা, তাহলে দেখো 29 থেকে 4 বাদ দিলে আমরা কত পাচ্ছি 25। তো 25 এর স্কোয়ার রুট নিলে কত পাবো আমরা 5 পাবো। তো এই 5 কিন্তু 20-র সাথে যোগ হবে, তাহলে 20 প্লাস 5, তাহলে আলটিমেটলি কত পাচ্ছি 25। 25 এর স্কোয়ার রুট নিলে কত পাবো, বর্গমূল কত হবে 5 হবে। তো ফ্রেন্ডস দেখো এখানে √9 মানে কি আমরা 3 লিখতে পারি। তো 3টা 19-এর সাথে বিয়োগ হলো 16 হলো, 16 এর স্কোয়ার বর্গমূল কত 4, তাহলে 4 প্লাস 12 মানে কি 16, তাহলে 4 প্লাস 12 মানে 16, 16-র বর্গমূল কি 4, তাহলে 29 থেকে 4 বাদ দিলে কত পাচ্ছি 25, 25-এর বর্গমূল কত 5, তাহলে 20 প্লাস 5 মানে 25, 25-এর বর্গমূল মানে কত 5, তাহলে 5 হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। ফ্রেন্ডস দেখো 5 দাগের অঙ্কটাও কিন্তু সিম্পলিফিকেশনের অঙ্ক। তো দেখো এখানে কি আমরা এই টাইপের অঙ্ক থাকলে কি জানি, এই টাইপের অঙ্ক থাকলে দেখো এই যে রুটের স্কোয়ার রুটের আগে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে এদের এমন একটা ফ্যাক্টর নিতে হবে 42-এর, যে ফ্যাক্টর দুটোর ডিফারেন্স মানে এদের এমন একটা উৎপাদক নিতে হবে যে উৎপাদকের ডিফারেন্স কিন্তু 1 হয়। তো দেখো 42-এর উৎপাদক কী হতে পারে, 42-এর উৎপাদক 1 ইন্টু 42, 42 উৎপাদক কী হতে পারে 2 ইন্টু 21, 42 উৎপাদক কত হতে পারে 6 ইন্টু 7। তো দেখো এখানে এই উৎপাদকগুলোর ভিতরে এদের ডিফারেন্স কত, এর ডিফারেন্স কিন্তু 40, এর ডিফারেন্স কিন্তু 19, এর ডিফারেন্স কিন্তু 1। তাহলে দেখো আমি কি বলেছি, এখানে এমন একটা উৎপাদক নিতে হবে যার কি হবে, যার ডিফারেন্স কিন্তু 1 হবে। তো দেখো এখানে 6 আর 7-এর ডিফারেন্স কত, 6 আর 7-এর ডিফারেন্স কিন্তু 1, তাহলে আমরা কি নেব, এখানে দেখো এখানে 42 সব প্লাস আছে প্লাস, সেজন্য আমরা সবসময় বড় মানটাকে নেব। তাহলে 6 আর 7-এর থেকে আমরা কি নেব 7 নেব, তাহলে এই যে টোটাল এই পুরোটার ভ্যালু, এই পুরোটার ভ্যালু কী হয়ে যাচ্ছে, পুরোটার ভ্যালু কিন্তু হয়ে যাচ্ছে 7। তাহলে দেখো আমরা কি পাচ্ছি এবার 74 প্লাস 700 ইন্টু এর পুরোটার মান 7, তাহলে 700 ইন্টু 7। এবারে দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি 7 ইন্টু 7 ইন্টু 100 প্লাস 74। তো দেখো 100-এর যদি স্কোয়ার রুট করি তাহলে আমরা কী পাই 10 পাই, আর দুটো 7-এর স্কোয়ার রুট করলে কী পাবো, একটা 7 পাবো। তাহলে 74 প্লাস এখান থেকে কী পাবো 7 পাবো ইন্টু 10, তাহলে √74 প্লাস 7 10 70, তাহলে কত হচ্ছে 74 প্লাস 7 10 70 মানে 144, তাহলে 144-এর বর্গমূল কত 12, তাহলে 12 হচ্ছে অ্যান্সার। তো ফ্রেন্ডস দেখো এই ধরনের ফরম্যাট থাকলে কী হবে, জাস্ট যোগ থাকলে এদের আমরা আগে দেখবো এর পরের
বর্গমূলটা আছে, এদের পরের যে বর্গমূলের এই সামনে, এদের সামনে আমরা চেক করবো এখানে কোন সংখ্যাটা আছে, এখানে কিছু নেই মানে এক আছে, তাহলে এদের এমন একটা ফ্যাক্টর নেবো যাদের ডিফারেন্স কত হবে, অন হবে। আর যদি প্লাস থাকে তাহলে ওই যে উৎপাদকটা পাবো তার সবসময় বড় সংখ্যা নেব, যদি এখানে বিয়োগ থাকতো তাহলে কিন্তু আমরা 6 নিতাম। তাহলে এই টোটালটার ভ্যালু কত 7, তাহলে 700-র সঙ্গে 7টা গুণ হয়ে গেল, তাহলে 700 × 7 এদের বর্গমূল নিলে কত পাবো আমরা, 70 পাবো। তাহলে 70 + 74 144, 144-এর বর্গমূল কত 12, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ফ্রেন্ডস দেখো এটাও একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, তো আমি আজকে তোমাদের সিম্পলিফিকেশনের অঙ্ক বেশি রেখেছি, তো পরের দিন আবার একটা টপিকের উপরে অঙ্ক বেশি রাখবো। তো দেখো এখান থেকে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কী পাবো, 7 × 7 - 1 মানে 6/7 ইন্টু দেখো 8 × 8 - 1 মানে কী পাবো আমরা 7/8, এখানে কী পাবো 9 × 9 - 1 মানে কি 8/9। তো একইভাবে এইভাবে চলতে চলতে আমরা কী পাবো দেখো, এখানে পাবো দেখো 19 × 19 - 1 মানে কী পাবো 18/19। দেখো তাহলে এর আগের পরটা কী হবে, এর আগের পরটা হয়ে যাবে কিন্তু 17/18। তো এখানে দেখো 7 7 কাটলো, 8 8 কাটলো, 9 কেটে যাবে, 18 18 কাটলো, 17 কেটে যাবে, তাহলে বাদ থাকছে কি আমাদের, বাদ থাকছে কিন্তু 6/19, তাহলে 6/19 হচ্ছে অ্যান্সার। তো তোমরা এটা বাড়িতে করে দেখবে সবগুলো কেটে যাবে। তো এখান থেকে তো 7 7 কাটছে, 8 8 কাটছে, 9 9 কাটবে, 10 10 11 11 সব কেটে যাবে, 18 18 কাটলো, 17 এর আগের নিচে 17 থাকবে সেটা কেটে যাবে, পদটায় থাকছে কি বাকি এই 19 19 আর এইখানে 6 থাকবে শুধু, তাহলে 6/19 এটা হচ্ছে এর অ্যান্সার। ফ্রেন্ডস দেখো 7 দাগের অঙ্কটা কি বলছে, 20 বছরের একটি ছাত্র ক্লাস থেকে বেরিয়ে যাওয়া এবং তার পরিবর্তে নতুন একটি ছাত্র যোগ দেওয়া একটি ক্লাসে 24 জন ছাত্রের গড় বয়স 3 মাস কমে যায়, নতুন ছাত্রটির বয়স কত। তাহলে দেখো 20 বছরের একটা ছাত্র বেরিয়ে যাচ্ছে আর তার পরিবর্তে একটা নতুন ছাত্র যোগ দেওয়ায় 24 জনের বয়স 3 মাস করে কমে যাচ্ছে, তাহলে বয়সটা কত কমছে, তাহলে কত বছর কমছে দেখো 24 জনের 3 মাস করে কমছে, তাহলে কত কমছে 72 মাস। 72 মাস মানে কত, 72 মাস মানে হচ্ছে কিন্তু 6 বছর, 6 12 72 6 ইয়ার, তাহলে 24 জনের থেকে কত 3 মাস করে কমে গেলে টোটাল কত কমছে 6 বছর কমছে। তাহলে 20 বছরের একটা ছেলে বেরিয়ে যাচ্ছে, তাহলে আমাদের ট্রিক্সটা কি দেখো, 20 থেকে জাস্ট 6 বিয়োগ করবে, তাহলে কত হচ্ছে 14 বছর, তাহলে ওই নতুন ছাত্রটির বয়স কত 14 বছর। তো আবার বলছি দেখো 20 বছরের একটি ছাত্র ক্লাস থেকে বেরিয়ে যাবে এবং তার পরিবর্তে নতুন একজন জয়েন করছে বা যোগ দিচ্ছে, তাহলে ক্লাসে 24 জন ছাত্রের গড় বয়স 3 মাস করে কমে যাচ্ছে, তাহলে 24 জনের বয়স 3 মাস করে মানে প্রত্যেকের থেকে 3 মাস করে কমে যাচ্ছে, তাহলে 24 জনের থেকে কত কমবে, 24 × 3 মানে 72 মাস, 72 মাস মানে 6 বছর, 6 বছর কমছে কেন, এই 20 বছরের একজন বেরিয়ে যাচ্ছে বলে। তাহলে নতুন ছাত্রটির বয়স নির্ণয় করতে গেলে কি করতে হবে, যে এই যে 6 পেলাম, এই 6টাকে 20 থেকে বিয়োগ দিলে আমরা নতুন ছাত্রটির বয়স পেয়ে যাব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস দেখো 8 দাগের অঙ্কটা কী বলছে, চিনির মূল্য 20% কমে যাওয়ায় এক ব্যক্তি 250 টাকায় আরও 2 কেজি চিনি বেশি কিনতে পারে, চিনির বর্তমান মূল্য কত। তো মনে করো আগে চিনির মূল্য ছিল, প্রাইস ছিল 100 টাকা, এখন হয়েছে কত 80 টাকা। তাহলে দেখো রেশিওটাকে যদি আমি আরও ছোটো করি তাহলে কি পাবো, আগে ছিল 5 অনুপাত, এখন হয়েছে 4 অনুপাত। তো একটা সূত্র আছে দেখো এই অঙ্ক করার জন্যে, প্রাইস ইন্টু কনজামশান ইকুয়াল টু এক্সপেন্ডিচার। তো যখন এই এক্সপেন্ডিচারটা যদি কনস্ট্যান্ট থাকে তখন কী হয়, তখন কিন্তু এই প্রাইসের রেশিও আর কনজামশানের রেশিও কী হয়, ইনভার্সলি প্রপোর্শনাল মানে ব্যস্তানুপাতের সম্পর্ক হয়। তাহলে প্রাইস কী হয়, প্রাইস ব্যস্তানুপাতিক 1/কনজামশান, এটাই হয়ে যায়। তাহলে প্রাইস যা হবে কনজামশান তার কি বিপরীত হবে। এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে আগেও 250 টাকা চিনি নিয়ে আসছিল, এখনও 250 টাকা নিয়ে আসছে, কিন্তু এখন 20% চিনির দাম কমে যাওয়ায় ওই 250 টাকায় সে কিন্তু আরও 2 কেজি চিনি বেশি কিনতে পারছে। তাহলে দেখো প্রাইজের অনুপাত যা হবে কনজামশানের অনুপাত তার কী হবে, তার উল্টোটা হবে। তাহলে দেখো প্রাইস কী ছিল, প্রাইস ছিল আগে 5 অনুপাত, এখন কমে কী হয়েছে 4 অনুপাত হয়েছে, তাহলে কনজামশান কী হবে, কনজামশান হবে কিন্তু উল্টো এদের রেশিও, তাহলে কনজামশান হবে 4:5। তাহলে আগে যখন 5 অনুপাত ছিল চিনির দাম, তখন কনজামশান মানে কতটা চিনি নিয়ে আসছিলো, তখন কিন্তু 4 অনুপাত নিয়ে আসছিলো। এবারে দেখো এবার যখন দাম কমে যখন 4 অনুপাত হয়েছে, তাহলে এখন চিনি কত অনুপাত নিয়ে আসছে, 5 অনুপাত নিয়ে আসছে। তাহলে দেখো কত অনুপাত বেশি নিয়ে আসছে, তাহলে চিনি কিন্তু 1 অনুপাত বেশি পাচ্ছে চিনির দাম কমে যাওয়ায়। আর এই 1 অনুপাতের ভ্যালু কত, এই 1 অনুপাতের ভ্যালু কিন্তু 2 কেজি, 2 কেজি। তাহলে 4 অনুপাতের ভ্যালু কত, 4 অনুপাতের ভ্যালু হচ্ছে 8 কেজি, 5 অনুপাতের ভ্যালু কত 10 কেজি। তাহলে বর্তমানে সে কত, বর্তমানে কিন্তু 10 কেজি চিনি নিয়ে আসছে, 5 অনুপাত মানে 10 কেজি। তাহলে দেখো
আমাদের 1 কেজি চিনির দাম বের করতে হবে, তাহলে 10 কেজির দাম 250 টাকা হলে 1 কেজির দাম কত হবে? তাহলে 250/10 মানে 25 টাকা। তাহলে চিনির বর্তমান মূল্য কত? চিনির বর্তমান মূল্য কিন্তু 25 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। দেখো 9 অঙ্কটা কি বলছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 20% ও 50% বেশি হলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাহলে দেখো প্রথম সংখ্যা, দ্বিতীয় ও তৃতীয়। তাহলে দেখো বলছে তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে প্রথম সংখ্যা 20%, দ্বিতীয় সংখ্যা 50% বেশি। তাহলে আমি তৃতীয় সংখ্যাটা 100 ধরে নিলাম। তাহলে আমাদের প্রথম সংখ্যা কত হবে? 20% বেশি মানে 120। দ্বিতীয় সংখ্যায় তৃতীয় সংখ্যা অপেক্ষা 150% বেশি মানে কত হয়ে যাবে? দ্বিতীয় সংখ্যা 150 হয়ে যাবে। এবারে দেখো বলছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তো এবারে দেখো দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তাহলে যার শেষে থাকবে তাহলে সেটাকে আমরা নিচে রাখবো। তাহলে দ্বিতীয় সংখ্যাটাকে নিচে রাখলাম। কি বলেছে? প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, তাহলে প্রথম সংখ্যাটাকে আমি উপরে রেখে দিলাম। তাহলে 120/150। এবার বলেছে কত শতাংশ, তাহলে এখানে একটা 100 আমরা গুণ করে দেবো, 100 ইন্টু পার্সেন্টেজ। তাহলে দেখো এই শূন্য কাটলো, কত হচ্ছে? 3-4 12, 3-5 15, 5-20 100। তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত? 80%। এটাই হচ্ছে অ্যান্সার। ফ্রেন্ডস দেখো 10 অঙ্কটা কি বলছে, একটি পরীক্ষায় 30% ছাত্র ইতিহাসে এবং 27% ছাত্র ভূগোলে ফেল করে। যদি 15% ছাত্র উভয় বিষয়ে ফেল করে তাহলে পাশের হার কত? তাহলে এখানে আমরা একটা গোল বৃত্ত আঁকলাম, এখানে আর একটা আঁকলাম গোল বৃত্ত। মনে করো এটা হচ্ছে হিস্ট্রি পোর্শন, এটা হচ্ছে জিওগ্রাফি। তাহলে দেখো এই যে এদের ভিতরে যে কমন পার্টটা, এটা হচ্ছে কি, মনে করো 15, যেহেতু বলেছে 15% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। এবারে দেখো তাহলে বলছে একটি পরীক্ষায় 30% ছাত্র ইতিহাসে ফেল করে। তাহলে শুধু ইতিহাসে ফেল করে কত? 30 - 15%। যেহেতু 15% উভয় বিষয়ে ফেল করছে, তাহলে 30 থেকে আমরা 15 বিয়োগ দিলে আমরা কী পেয়ে যাবো? শুধু ইতিহাসে ফেল করছে 15%। এবারে দেখো বলছে 27% ছাত্র ভূগোলে ফেল করে, কিন্তু এর ভিতরে দেখো 15% উভয় বিষয়ে ফেল করছে। তাহলে 27 থেকে যদি আমি 15 বাদ দিই তাহলে কি 12% পাবো। সেই 12% কি এরা শুধুমাত্র ভূগোলে ফেল করে। তাহলে টোটাল ফেল করছে কত? 15 + 15 30 + 12 মানে কত? 42% ফেল করছে। তাহলে পাস করবে কত? 100 - 42 মানে কত? 58%। আবার বলছে দেখো, বলেছে একটি পরীক্ষায় 30% ছাত্র ইতিহাস এবং 27% ছাত্র ভূগোলে ফেল করে। যদি 15% ছাত্র উভয় বিষয়ে ফেল করে, তো আমি যে চিত্রটা বা ফিগারটা এঁকেছি, তাহলে এর ভিতরে দেখো কমন পোর্শনটা কি? এটা হচ্ছে এই উভয়ের কমন। তো এর ভিতরে কি লিখলাম? যেহেতু বলছে 15% ছাত্র উভয় বিষয়ে ফেল করে, তাহলে 15% আমি এখানে রেখে দিলাম। এবারে দেখো আমি এই 30% ছাত্র ইতিহাসে ফেল করছে, তাহলে 30 থেকে 15 বাদ দিলে যে 15 পাবো, সেই 15 শুধুমাত্র ইতিহাসে ফেল করছে। তাহলে এই 15%টা কি? এরা শুধু ইতিহাসে ফেল করছে। এবারে দেখো 27% ছাত্র ভূগোলে ফেল করে, তাহলে 27 থেকে যদি আমি এই মাঝের এই 15টা বাদ দিই তাহলে যে 12% পাবো, সেই 12% কিন্তু শুধু ভূগোলে ফেল করে। তাহলে দেখো 15% উভয় বিষয়ে ফেল করছে, শুধুমাত্র ইতিহাসে ফেল করছে 15%, আর শুধুমাত্র জিওগ্রাফিতে ফেল করছে 12%। তাহলে টোটাল আমি যোগ করলে মোট ফেলের পার্সেন্টেজটা পেয়ে যাবো। তাহলে কত পাচ্ছি? 42%। তাহলে 100 থেকে 42 বাদ দিলে কত? 58% হচ্ছে কি পাশের হার। পাস করেছে কত? 58%। ফ্রেন্ডস 11 অঙ্কটা কী বলছে দেখো, একজন দোকানদার 18% লাভে একটি টেবিল বিক্রি করে। যদি সে 450 টাকা কম দামে টেবিলটি বিক্রি করতো তাহলে তার 12% লাভ হতো। টেবিলটি কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? দেখো আগে টেবিল বিক্রি করছে একটি দামে, সেটা তার কত হচ্ছে? 18% প্রফিট হচ্ছিল। এবারে দেখো এবার যখন সে 450 টাকা কম দামে বিক্রি করছে টেবিলটি, -450 লিখলাম, তাহলে তার কত পার্সেন্ট লাভ হচ্ছে? 12% লাভ হচ্ছে। তাহলে দেখো লাভের হার কতটা কমলো? 6%। আর এই 6%-এর ভ্যালু কিন্তু কত? 450 টাকা। যে লাভের হার 18% থেকে 12%-এ নেমে এসছে। কেন? সে 450 টাকা কম দামে টেবিলটি বিক্রি করছে, আর এই 450 টাকা কম দামে বিক্রি করছে বলেই তো তার 6% প্রফিট কম হচ্ছে। তাহলে 6%-এর ভ্যালু কত? 450 টাকা। 6%-এর ভ্যালু হচ্ছে 450 টাকা। তাহলে আমরা 100%-এর ভ্যালু বের করবো। 100% মানে ভ্যালু কত হবে? 650 ইন্টু 450 ইন্টু 100 বাই হচ্ছে কত? 6। তাহলে কত হচ্ছে দেখো, 6×7=42, 5×6=30। তাহলে 100%-এর ভ্যালু কত? 7500 টাকা। তাহলে দেখো ওই টেবিলটির কিন্তু ক্রয় মূল্য 7500 টাকা। তাহলে কি বলছে? 15% লাভ করতে হলে কত টাকা বিক্রি করতে হবে? তাহলে 7500 ইন্টু 115
100, তাহলে 15% লাভ করতে হলে কী করতে হবে, 7500 ইন্টু 115/100 এই টাকায় বিক্রি করতে হবে। তাহলে 20 কেটে গেল, তাহলে 75 ইন্টু 115। তো এটা ক্যালকুলেশন করলে তোমাদের যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে এর উত্তর। তাহলে এই ছিল এটার অঙ্ক। আর দেখো অঙ্কটা কী বলছে দেখো, এ ও বি এর আয়ের অনুপাত 9:4 এবং তাদের ব্যয়ের অনুপাত 7:3। যদি তারা উভয় 2000 টাকা করে সঞ্চয় করে তাহলে তাদের আয় কত? তাহলে আমরা কি জানি একটা জিনিস দেখো, ইনকাম ইকুয়াল টু কি, ইনকাম ইকুয়াল টু খরচ এক্সপেন্ডিচার প্লাস হচ্ছে কি সেভিংস, এটাই হয়। তো আমাদের এখানে কি পাচ্ছি দেখো, এ ও বি এর কী বলেছে প্রথমে আয়ের অনুপাত, তাহলে ইনকাম ইকুয়াল টু এ এর কত 9 অনুপাত আর বি এর কত হচ্ছে 4 অনুপাত। এবার তাদের খরচের অনুপাত, এক্সপেন্ডিচার কত দেওয়া আছে, এক্সপেন্ডিচার দেওয়া আছে কিন্তু 7:3, তাহলে 7 আর 3। তো আমরা প্রথমে চেক করব যে এদের খরচের অনুপাত আর ইনকামের অনুপাতের ডিফারেন্স সেম কিনা। তো এখানে দেখো, এখানে 9 আর 7-এর ডিফারেন্স কত 2, আর 4 আর 3-এর ডিফারেন্স কত 1। তো এদের কিন্তু ডিফারেন্স কিন্তু সেম না। তো আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হবে এই টাইপের অঙ্ক আসলে এদের ডিফারেন্সটা আমাদের সমান করতে হবে। এদের ডিফারেন্সটা সমান করতে পারলে আমরা যে ডিফারেন্সটা পাবো সেটাকে আমরা এদের সেভিংয়ের সাথে বা সঞ্চয়ের সঙ্গে সমান করে দেবো। তো আমাদের এখানে অনুপাতটা ডিফারেন্সটা সেম আসেনি, তো আমাদের এখানে অনুপাতের ডিফারেন্সটা সেম আসেনি। তো আমরা সেই অনুপাতের ডিফারেন্সটাকে সেম করার জন্য কি করব দেখো, এই 9 আর 4-এর ডিফারেন্স কত 5, 7 আর 3-এর ডিফারেন্স কত 4। তাহলে দেখো এই 4 দিয়ে আমরা এই অনুপাত দ্বয়কে গুণ করব, তাহলে ইন্টু 4, আর এই 5 দিয়ে কিন্তু এই অনুপাত দ্বয়কে গুণ করব ইন্টু 5। তাহলে দেখো নতুন আমরা অনুপাতটা পাচ্ছি সেটা দেখো 4 নং 36, 4 4 16, এটা বি, এটা হচ্ছে এ। তো এই ক্ষেত্রে দেখো কত হচ্ছে 5 7 35, 3 5 15। তাহলে দেখো এবার এদের ডিফারেন্স দেখো, এদের ইনকাম আর এক্সপেন্ডিচারের মধ্যে ডিফারেন্স দেখো 1, এই ক্ষেত্রেও 1। তাহলে দেখো এই 1 অনুপাতের মান কিন্তু 1 অনুপাত সঞ্চয় করছে, 1 অনুপাতের মান কত 2000 টাকা, 1 অনুপাতের মান হচ্ছে 2000 টাকা। তাহলে কী চেয়েছে এদের আয় কত, তাহলে এর ক্ষেত্রে আয় কত 36 অনুপাত, বি এর আয় কত 16 অনুপাত। তাহলে 36 অনুপাত বরাবর কী হয়ে যাবে 36 দুগুণে 72, তাহলে 72,000 টাকা। 16 অনুপাত বরাবর কত হয়ে যাবে 16 দুগুণে 32। তাহলে এ এর আয় কত, এ এর আয় হচ্ছে 72,000 টাকা, আর বি এর আয় কত, বি এর আয় হচ্ছে 32,000 টাকা। তো এটাই হচ্ছে অ্যান্সার। 13 দাগের অঙ্কটা কী বলছে দেখো, একটি গাড়ি কোনো নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টা অতিক্রম করে, গাড়িটি অর্ধেক দূরত্ব 40 কিমি প্রতি ঘন্টা এবং বাকি অর্ধেক দূরত্ব 60 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে যাত্রাপথের দূরত্ব কত? তাহলে দেখো টাইম কত নিচ্ছে গাড়িটি, টাইম নিচ্ছে কিন্তু 8 আওয়ার। এবারে দেখো বলছে গাড়িটি অর্ধেক দূরত্ব 40 কিমি প্রতি ঘন্টায়, বাকি অর্ধেক দূরত্ব 60 কিমি ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে আমাদের এভারেজ স্পিডটা বের করতে হবে। তাহলে স্পিডটা বের করতে গেলে এভারেজ স্পিডের ফর্মুলা দিয়ে আমরা বের করবো, এভারেজ স্পিড ইকুয়াল টু কি 2 × x হয়। তাহলে 2 × x এর মান কত, এখানে 40 ঘন্টা যাচ্ছে, আবার বাকি অর্ধেক কত 60 ঘন্টা যাচ্ছে, বাই x প্লাস হয় 40 + 60। তাহলে আমরা কিন্তু এভারেজ স্পিডটা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে 2 × 24 × 100 বাই নিচে কত হচ্ছে 100। তাহলে 100 কেটে গেল, 24 দুগুণে 48। তাহলে দেখো এই গাড়িটি যে অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার যাচ্ছে আর বাকি অর্ধেক দূরত্ব 60 কিলোমিটার যাচ্ছে, তাহলে এই গাড়িটির এভারেজ স্পিড কত পেলাম 48। তাহলে আমাদের ডিস্টেন্স কি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে তার এই সমগ্র পথ অতিক্রম করতে টাইম লাগছে কত 8 ঘন্টা, সমগ্র পথে তার গড় গতিবেগ কত 48, 48 × 8। এটা করলে আমরা কত পাবো 384 কিমি। তাহলে যাত্রাপথের দূরত্ব কত 384 কিলোমিটার। তো ফ্রেন্ডস এই ছিল আজকের অঙ্ক। তো এই টাইপের আরও অঙ্কের 2-3টে ক্লাস তোমাদের পরীক্ষার আগে আমি করিয়ে দেবো। আমার ওয়াইফাইয়ের সমস্যা বলে আমি বেশি ক্লাসটা দীর্ঘায়িত করতে পারছি না। তো ফ্রেন্ডস আজকের ক্লাসটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ফ্রেন্ডস থ্যাংক ইউ, বাই বাই।